আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত ভিডিওতে দেখেছি ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্টের মধ্যে পার্থক্য এ পর্যন্ত। এখন মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া ও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট দুইটাই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং দুইটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পার্থক্যগুলো একটু খেয়াল রাখবো। মাইটোকন্ড্রিয়া কিন্তু শক্তি ঘর বলা হয়, ক্লোরোপ্লাস্টের শক্তি রূপান্তর বলা হয়। শক্তি উৎপাদন হলো মাইটোকন্ড্রিয়া, আর ক্লোরোপ্লাস্টের শক্তি রূপান্তরের অঙ্গাণু। আমরা খেয়াল রাখবো যে এগুলো সকল উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান, আর ওগুলো সাইটোপ্লাজমে বিদ্যমান, একই কথা। এখানে কেবল এইগুলো কেবল বিশেষ ধরনের উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান। কোনগুলো? ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে বলছে। কোন জিনিসটা? ক্লোরোপ্লাস্টে। উদ্ভিদ প্রাণী দুইটারই সাইটোপ্লাজমে থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকে, কারণ ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণ ধারণ করে। তো সেই কারণে সবুজ বর্ণ ধারণ করার কারণে ক্লোরোপ্লাস্ট সেটা শুধুমাত্র সবুজ উদ্ভিদে থাকবে, কিন্তু প্রাণীতে থাকবে না। কিন্তু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, শক্তি তো সকল উদ্ভিদ ও সকল জীবের জন্যই, সকল প্রাণী উদ্ভিদ তথা সকল জীবের জন্যই প্রয়োজন, সেজন্য সব জায়গায় মাইটোকন্ড্রিয়া থাকবে। এরপর বলছে যে এগুলোতে কোনো রঞ্জক পদার্থ থাকে না, মানে কোনো পিগমেন্ট থাকে না, এগুলো কোনো রং ধারণ করে না। কিন্তু ক্লোরোপ্লাস্টে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে। মাইটোকন্ড্রিয়া শ্বসনের সাথে জড়িত। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপরে ক্রেবস চক্র, এগুলো সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। কিন্তু ক্লোরোপ্লাস্ট শ্বসনের সাথে জড়িত না, বরং ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষণের সাথে জড়িত। আর মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের সাথে জড়িত। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণের সাথে জড়িত, মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের সাথে জড়িত। এরপরে মাইটোকন্ড্রিয়া সেটা হচ্ছে সরল শর্করা ভেঙে কার্বন ডাই অক্সাইড ও শক্তি উৎপন্ন করে। তাহলে কি করে? সরল শর্করা ভেঙে কার্বন ডাই অক্সাইড ও শক্তি উৎপন্ন করে। আমরা দেখছি যে গ্লুকোজ তথা সরল শর্করা মানে কি? গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করে, শক্তি মানে এটিপি তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই, 6 অণু কার্বন ডাই অক্সাইড পাই। আর ক্লোরোপ্লাস্ট সেটা কি করে? এটা আলোক শক্তি ব্যবহার করে, কারণ সূর্যের আলোকে এটা প্রভাবক হিসেবে কাজ করে। সূর্যের আলো ব্যবহার করে পানির সহযোগে কার্বন ডাই অক্সাইড থেকে সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে। তাহলে ক্লোরোপ্লাস্টে তৈরি হয় গ্লুকোজ, আর সেই গ্লুকোজ ভেঙে মাইটোকন্ড্রিয়া শক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে। মূলত শক্তি আমরা মনে রাখবো, শক্তি তৈরি করে। মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন গ্রহীতা হলো এনএডি এবং এফএডি, ঠিক আছে? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, আর এখানে আছে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড বা এফএডি আর এনএডি। আর ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহীতা হলো এনএডিপি। খুবই এই দুইটা খেয়াল রাখতে হবে এখান থেকে, যে এদের ইলেকট্রন গ্রহীতা হচ্ছে এনএডি এবং এফএডি, ঠিক আছে? আর ক্লোরোপ্লাস্টের ইলেকট্রন গ্রহীতা হলো এনএডিপি। ক্লোরোপ্লাস্টের ইলেকট্রন গ্রহীতা হলো এনএডিপি। ক্লোরোপ্লাস্টের ইলেকট্রন গ্রহীতা হলো এনএডিপি। নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওফসফেট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের অর্থাৎ সালোক সংশ্লেষণে ইলেকট্রন গ্রহীতা, আর শ্বসনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহীতা হচ্ছে এনএডি এবং এফএডি। এবার এর এটিপি সংশ্লেষিক শক্তি শর্করার অক্সিডেশন থেকে আসে, তথা
এর যে এটিপির যে শক্তিটা, এটা শর্করার যে অক্সিডেশন বা জারণ বা গ্লুকোজের জারণের থেকে এই শক্তিটা আসে, এটিপিটা আসে। এই বিক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। যেহেতু অক্সিজেন লাগে, মাইটোকন্ড্রিয়ায় যে শ্বসনটা হয় এটা তো সবাত শ্বসন, আর সবাতে আমরা জানি কি অক্সিজেন লাগে। তো এই জন্য এটাকে বলে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা কি মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এর এটিপি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে এটিপি তৈরি হয়, এই এটিপিটা হচ্ছে শর্করার জারণের ফলে হয়, এবং এই বিক্রিয়াকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর যেহেতু ক্লোরোপ্লাস্টে সূর্যের আলো লাগে, সূর্যের আলোকে আমরা ফটো বলি বা আলো, এই ফোটন, তাই না? এই ফোটন কিন্তু ফোটন থেকে এই ফোটন বা আলো কণা লাগে সূর্যের আলোর শক্তি থেকে। সালোক সংশ্লেষণ এর মাধ্যমে হচ্ছে আমাদের শর্করা তৈরি হয়। তো সেই জন্য আমরা এটাকে বলি, এই প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, এই প্রক্রিয়ায় যে এটিপি সংশ্লেষী শক্তি শর্করার আলো থেকে আসে, এই বিক্রিয়াকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। যেহেতু এখানে অক্সিজেন লাগে এই জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেহেতু এখানে ফটো লাগে বা ফোটন লাগে বা ফটো লাগে সেই জন্য এটা, বা আলো লাগে সেজন্য আমরা এটাকে বলি ফটোফসফোরাইলেশন। আশা করি বোঝা গেছে। এরপরে ক্লোরোপ্লাস্ট কিন্তু শুধুমাত্র আলোর উপস্থিতিতে কাজ করে। ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র আলোর উপস্থিতিতে কাজ করে। ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র আলোর উপস্থিতিতে কাজ করে। ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র আলোর উপস্থিতিতে কাজ করে। আর মাইটোকন্ড্রিয়া যেটা, সেটা আলোর শ্বসন 24 ঘন্টায় চলতে থাকে। শ্বসন কি 24 ঘন্টায় চলতে থাকে, শ্বসন 24 ঘন্টায় চলতে থাকে। আলোর উপস্থিতি অনুপস্থিতিতে সবসময় কাজ করতে থাকে শ্বসন। কিন্তু ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে, যেহেতু সূর্যের আলো তো সারাদিন থাকে না, সারা রাত থাকে না, সারাদিন থাকে হয়তো, মানে সারাদিন বলতে হচ্ছে আমরা যে সূর্যের আলো যতক্ষণ থাকে সেই সময়টাই কি হয়, সালোক সংশ্লেষণ হয়, ক্লোরোপ্লাস্ট কাজ করে। কিন্তু মাইটোকন্ড্রিয়া তো সবসময় কাজ করে, কারণ এটা কি শক্তি উৎপাদন করে। আচ্ছা, বোঝা গেল এটা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সব, মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা আগে একটু বলে রাখি, এখানে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এখানে আছে কি যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সেক্ষেত্রে রাফ যেটা, এটা অমসৃণ কেন বলা হচ্ছে, কারণ এর গায়ে রাইবোজোম লেগে থাকে। এরকম এর গায়ে এরকম দানা দানা রাইবোজোম লেগে থাকে, গায়ে দানা দানা রাইবোজোম। সেজন্য এই সারফেসটা কি মসৃণ না, অমসৃণ, কারণ এখানে উঁচু নিচু এই জায়গায় এখানে রাইবোজোম লেগে আছে, তো সেজন্য এটা হচ্ছে অমসৃণ। আর যেহেতু এটা স্মুথ কেন, কারণ এর গায়ে কোনো রাইবোজোম লেগে থাকে না, সংযুক্ত থাকে না, রাইবোজোম সংযুক্ত থাকে না, রাইবোজোম কি থাকে না, রাইবোজোম সংযুক্ত থাকে না, সে কারণে এটা হচ্ছে মসৃণ, সেজন্য এটা কি মসৃণ। আর এটা অমসৃণ কেন, এর গায়ে রাইবোজোম সংযুক্ত থাকে, রাইবোজোম সংযুক্ত থাকে। এরপরে অণুবীক্ষণ যন্ত্রে এদের মসৃণ দেখায়। কেন দেখায়, কারণ হচ্ছে এদের গায়ে কোনো রাইবোজোম সংযুক্ত থাকে না, সেজন্য মসৃণ দেখায়। আর এদেরকে অমসৃণ দেখায় কেন, সেম কারণ, যে রাইবোজোম কি থাকে, লেগে থাকে, এই জন্য এটা হচ্ছে অমসৃণ। এগুলো কোনো না, এখান থেকে কোনো কারণ না, জাস্ট এখান থেকে মনে রাখতে হবে যে কেন এখানে কি হয়, এখানে হলো রাইবোজোম সংযুক্ত থাকে, এখানে থাকে না, এটা মনে রাখতে হবে। এরপরে এগুলো প্রধানত টিউবিউল দ্বারা গঠিত। তাহলে স্মুথ যেটা, সেটা হচ্ছে টিউবিউল বা নালিকা দ্বারা গঠিত, আর এখানে সিস্টার্নি দ্বারা গঠিত। কারা গঠিত, সিস্টার্নিটা, যেটা হচ্ছে রাফ, এর রাফে আর আছে, সিস্টার্নিতে আর আছে, এভাবে মনে রাখা যায়। রাফে আর আছে, সিস্টার্নিতে আর আছে, তাহলে সেখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি দিয়ে গঠিত, সিস্টার্নি দ্বারা গঠিত। আর স্মুথ যেটা, সেটা কি দ্বারা গঠিত, সেটা হচ্ছে কি টিউবিউলস দ্বারা গঠিত। তাহলে মনে রাখতে হবে, একটা হচ্ছে টিউবিউলস দ্বারা গঠিত, একটা হচ্ছে সিস্টার্নি দ্বারা গঠিত। এখন টিউবিউলস দ্বারা কোনটা গঠিত,
যেটা হচ্ছে মসৃণ বা স্মুথ। আর সিস্টার্নির ভিতরে আমরা কি দেখছি, আর দেখছি। তা আরে সিস্টার্নির ওই আর দিয়ে মনে রাখবো যে আমরা রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপরে আছে যে এগুলো সাধারণত কোষ আবরণী সংলগ্ন থাকে। কারা? যারা হচ্ছে মসৃণ, তারা কোথায় থাকে? আমাদের যে কোষ, এই কোষের আবরণীর সংলগ্ন, এই একটা কোষের আবরণী সংলগ্ন থাকে, ওরা কোষের আবরণী সংলগ্ন থাকে। আর তাহলে কোষ আবরণের সাথে লেগে থাকে হচ্ছে স্মুথ যেটা বা মসৃণ, আর যেটা হলো অমসৃণ সে কেন্দ্রের দিকে থাকবে। আর আমরা জানি কেন্দ্রের দিকে থাকে কে? কেন্দ্রের দিকে থাকে হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়ার আবরণের সাথে লেগে থাকে। এই যে এই কোষের মধ্যে আছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এইখানে লেগে থাকে হচ্ছে এই কাছাকাছি থাকে কে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এইভাবে দেখায়, এই সাইডে দেখায়, তাহলে বেশি ভালো হবে। তাহলে আমরা দেখলাম যে কোষের আবরণের সাথে লেগে থাকে বা কোষের আবরণের সংলগ্ন থাকে কে? কোষ আবরণের সংলগ্ন থাকে হচ্ছে এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ রেটিকুলাম। আর এইটা কি? এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, গেল এটা। ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে রাখতে হবে যে এদের কাজ কি। এদের প্রধান কাজ হলো লিপিড সংশ্লেষণ করা, খেয়াল রাখতে হবে। কারণ এরা কিন্তু, আচ্ছা আমরা আগে এটা পড়ি যে রাফের কাজ কি। রাফের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা। কেন? একেবারে সহজ, কারণ প্রোটিন তো তৈরি করবে না, কারণ কি, এর গায়ে তো রাইবোজোম লেগে আছে। এর গায়ে তো রাইবোজোম লেগে আছে, রাইবোজোম লেগে থাকলে তো রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ যেটা, যার গায়ে রাইবোজোম সংযুক্ত রয়েছে, সে কি করবে? সে অবশ্যই প্রোটিনই তৈরি করবে, তাই না? কিন্তু যার গায়ে মসৃণ নয়, তেলতেলে, সেই তেলতেলে থাকলে সে মসৃণ, অমসৃণ নয়, তেলতেলে যার গা, সেই তেলতেলে হইলে আমরা জানি কি তেল মানে চর্বি, লিপিড। তাহলে কি সে লিপিড তৈরি করবে। এভাবে খেয়াল রাখবেন। স্টেরয়েড হরমোন উৎপাদনকারী কোষে এদের প্রচুর দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? স্টেরয়েড হরমোন। কোন হরমোন? স্টেরয়েড। আমরা জানি স্টেরয়েড কিন্তু একটা উদ্ভূত লিপিড, একটা উদ্ভূত লিপিডকে স্টেরয়েড। তো স্টেরয়েড হরমোন উৎপাদনকারী স্টেরয়েড, টারপিনস, এগুলো। তাহলে স্টেরয়েড একটা লিপিড, তাহলে এই হরমোন, স্টেরয়েড হরমোন উৎপাদনকারী কোষে এদের দেখা যায়। কাদের? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাদের? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এনজাইম উৎপাদনকারী, আমরা জানি প্রোটিন, এনজাইম কিন্তু ওয়ান টাইপ অফ প্রোটিন, ঠিক আছে? ওয়ান টাইপ অফ প্রোটিনকে এনজাইম। হরমোন এক ধরনের প্রোটিন, তবে যেহেতু স্টেরয়েড আছে, তো স্টেরয়েড থাকলে সেটা কি, সেখানে তার লিপিডের বিষয়টা আগে চলে আসবে। তাহলে এত পেঁচানোর দরকার নেই, মনে রাখবেন যে এনজাইম যেটা আছে, এনজাইম এক ধরনের প্রোটিন। তো প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরির জন্য আমাদের লাগবে কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি লাগবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে লাগবে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আর আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পেশি সংকোচন। এটা কিন্তু পরীক্ষায় আসছে। পেশি সংকোচনের সময় ক্যালসিয়াম মুক্তকরণে সহায়তা করে। আর এরা হচ্ছে পেশিতে ক্যালসিয়াম সঞ্চয়ে সহায়তা করে। তো এরকম আছে যে ক্যালসিয়াম মুক্তকরণে সহায়তা করে কি? ক্যালসিয়াম মুক্তকরণে সহায়তা করে পেশি সংকোচনের সময়। ক্যালসিয়াম মুক্তকরণে, ক্যালসিয়াম মুক্ত করে, এরা হচ্ছে ক্যালসিয়াম মুক্ত করে। আর এর বিপরীত কাজ করে কারা? এরা ক্যালসিয়াম সঞ্চয় করে। তাহলে এরা ক্যালসিয়াম সঞ্চয় করে। রাফ যারা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা হচ্ছে ক্যালসিয়াম ধরে ধরে
জমা করে রাখে। আর স্মুথ যারা, তারা ক্যালসিয়াম, ওই সঞ্চিত ক্যালসিয়াম কী করে, মুক্তকরণে, যে সময় পেশি সংকোচন হয় তখন মুক্তকরণে এরা সহায়তা করে। তাহলে স্মুথ এন্ডোপ্লাজম ক্রেটিকুলাম হচ্ছে মুক্তকরণে সহায়তা করে, আর রাফ এন্ডোপ্লাজম ক্রেটিকুলাম হচ্ছে কী করে, সঞ্চয়ে সহায়তা করে। কী সঞ্চয়? ক্যালসিয়াম। কি মুক্ত? ক্যালসিয়াম মুক্ত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে গলগি বডি এবং এন্ডোপ্লাজম ক্রেটিকুলামের পার্থক্য। আমরা এতক্ষণ দেখছি এন্ডোপ্লাজম ক্রেটিকুলামের মধ্যেই দুইটা ভাগ, যেটা এইটারই দুইটা ভাগ দেখছি, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। কিন্তু এখন দেখবো হচ্ছে গলগি বডি এবং এন্ডোপ্লাজম রেটিকুলামের পার্থক্য। এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। কারণ কি, এর আগেরটাও ইম্পর্টেন্ট ছিল, এটাও ইম্পর্টেন্ট। কারণ হলো যে আমরা অনেক সময় গলগি বডি এবং এন্ডোপ্লাজম রেটিকুলাম বা ইয়ারের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলি। যেমন উপাদানের পার্থক্য, তারপরে আছে কাজের পার্থক্য। ঠিক আছে। তো গলগি বডি কিন্তু কোষের কার্বন ফ্যাক্টরি, কার্বন বলছি যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, বা আমরা এটা কী বলি, শর্করা তৈরি করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে মূলত পরিবহন বা ট্রান্সপোর্টেশনের কাজ করে। তো আমরা নিচে গেলে দেখতে পাবো। আচ্ছা, এখানে দেখি গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গলগি বস্তুর মধ্যে যেসব উপাদান আছে, এই সেম জিনিসে আমরা মিল পাবো। যে ভ্যাকুয়াল বলছে, এই যে সিস্টার্নি, এই যে ভেসিকল, ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু মিল আছে। এখন এই গলগি বডি যেটা, এটার ভিতরে কিন্তু একটা ভ্যাকুয়াল আছে, আর এন্ডোপ্লাজম রেটিকুলাম যেটা, সেটার মধ্যে আছে টিউবিউলস আছে। ঠিক আছে। তাহলে ভ্যাকুয়াল এবং টিউবিউল কেমনে মনে রাখতে পারি? যে কোনো একটা মনে রাখবো, অন্যটা মনে রাখা লাগবে না। অন্যটা খালি আমরা কী করবো, যে বিপরীত এটা মনে খেয়াল রাখবো। যেরকম আমরা এন্ডোপ্লাজম রেটিকুলাম মনে করতে পারি কি, যে সিভিট দিয়ে সিভিট। এন্ডোপ্লাজম রেটিকুলাম কি? সিভিট এর লিখি কি হবে? ER। তাহলে সিভিট হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। সিভিট এর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার বলি, কি মনে রাখবো? সিভিট কি? সিভিট এর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এর দিয়ে কিন্তু আমরা এই এক ছন্দের মধ্যে কিন্তু নিয়ে আসছি যে এটা কার? সিভিট হলো ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। এভাবে বারবার পরে মনে রাখবেন বাস। এখন পার্থক্য আসতে পারে যে এর ভিতরে গলগি বডির সাথে পার্থক্য কি? তখন হচ্ছে খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে আমরা সিভিট পড়ে ফেলেছি, তাহলে আমরা জানি যে দুইটা তো একই, সিস্টার্নি আর ভেসিকল তো একই, দুইটার ভিতরে আছে। তাহলে আরেকটা হচ্ছে ভ্যাকুয়াল, যেটা গলগি বডিতে আছে, গলগি ভাই ভ্যাকুয়াল। ঠিক আছে, এই হলো কথা। তো এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট না বলতে তাও 2 স্টার মনে করেন। ঠিক আছে, এটা 3 স্টার না। এখান থেকে হচ্ছে কাজ যেগুলো আছে, যে কী কাজ করে এটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে দেখতে পাই যে কোষের বিভিন্ন খরিত বস্তু বাইরে নিক্ষেপ করা হচ্ছে প্রধান কাজ। গলগি বস্তুর প্রধান কাজ কি? বাইরে কোষের অভ্যন্তরে বিভিন্ন খরিত বস্তু কি আছে? কোষের বিভিন্ন খরিত বস্তু যেগুলো, সেগুলো কি কি? খরিত বস্তুর মধ্যে আছে জৈব অ্যাসিড, তারপরে অন্য অনেক উপাদান আছে। অনেক উপাদান আছে।
আমরা দেখছি যে সঞ্চয়ী বস্তু, নিঃসৃত পদার্থ এবং খরিত বস্তু আমরা উদ্ভিদ কোষের যেই ছক সেখানে পড়ে আসছি। তাহলে খেয়াল রাখতে হবে যে জৈব অ্যাসিড সহ আরও অনেক কিছু আছে, আপনার ছকের মধ্যে দেখলেই বুঝবেন। তো যা তৈরি হয় খরিত বস্তু, এই খরিত বস্তু কোষের বাইরে, কোষের বিভিন্ন খরিত বস্তু বাইরে নিক্ষেপ করা, বাইরে নিক্ষেপ করা হচ্ছে গলগে বস্তুর কাজ, ঠিক আছে। আর ইয়ারের কাজকে আমরা আগে পড়ে আসছি। ইয়ার কোথায় কোথায় থাকে? নিউক্লিয়াসের আবরণীর পাশে, আবার কোষ আবরণীর কাছে। তাহলে সাইটোপ্লাজমের দৃঢ়তা প্রদান করা, সাইটোপ্লাজমের দৃঢ়তা প্রদান করা, বিভিন্ন বস্তুর অন্তঃকোষীয় পরিবহন এদের কাজ। আমরা আগে বলছি যে পরিবহন কিন্তু এদের কাজ। বিভিন্ন বস্তুর অন্তঃকোষীয় মানে কোষের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। তাহলে কোষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন বস্তু নিয়ে যাওয়া হচ্ছে কার কাজ? ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। সাইটোপ্লাজমের দৃঢ়তা সাইটোপ্লাজমের দৃঢ়তা প্রদান করাও কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? সাইটোপ্লাজমের দৃঢ়তা প্রদান করা, বিভিন্ন বস্তুর অন্তঃকোষীয় পরিবহন করা ইয়ারের কাজ, ঠিক আছে। ইয়ার মনে করবেন যে ইয়ার ইজ ইকুয়াল টু সিআর। বিভিন্ন ক্লাস রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা কি করে? যে সকলের সাথে ভালো সম্পর্ক থাকে, অন্তঃকোষীয় কোষের মধ্যকার সকলের সাথে কি কানেক্টেড, পরিবহন করে, এমনি মনে রাখা যায়। আর গলগি বস্তু যে সে হচ্ছে সব কিছু বাইরে নিক্ষেপ করবে, গলগি বস্তু, ঠিক আছে, বাইরে নিক্ষেপ করবে সব কিছু বাইরে, গলগি বস্তু হচ্ছে বাইরে নিক্ষেপ করবে যেই কোষের যেই কী পদার্থ খরিত বস্তু আছে সেগুলো। আর আমরা এখানে দেখছি যে রাইবোজোম যুক্ত থাকতে পারে নাও পারে, এগুলো তো আমরা আগে পড়েছি, এগুলো লাগবে না। এইটা লাগবে একটু যে এদের সিস্টার্নিগুলো আন্তঃসংযোগ মানে একে অপরের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। আর সংযুক্ত থেকে এরা কি করে? জালিকা সৃষ্টি করে, এই জন্য এর নাম হচ্ছে রেটিকুলাম। রেটিকুলাম মানে কিন্তু জালি। তাহলে জালিকা সৃষ্টি করে করে নিউক্লিয়াস থেকে কোষঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে যারা, কারণ এদের কি পরিবহন করতে হবে এক জায়গা থেকে কোষের মধ্যে, এই জায়গা থেকে এ আছে নিউক্লিয়াস, এ আছে কোষ ঝিল্লি, এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবে। তো পরিবহন করার জন্য তার কি লাগবে? এরকম থাকা লাগবে না, তার তার তো এখানে এরকম থাকা লাগবে, একটার সাথে আরেকটা সংযুক্ত থাকা লাগবে, একটার সাথে আরেকটা সংযুক্ত থাকা লাগবে। সিস্টার্ন এগুলো কি একটার সাথে আরেকটা সংযুক্ত, সিস্টার্ন এগুলো আন্তঃসংযোগে সংযুক্ত। এবং সে এইখান থেকে কোনো বস্তু খরিত হইলে আমরা জানি কোষের ব্রেন বলা হয় কাকে? কোষের ব্রেন বলা হচ্ছে নিউক্লিয়াসকে। সেইখান থেকে এরকম নিয়ে ঝিল্লিতে কোষ ঝিল্লিতে নিয়ে যায়। বলছে যে এরা সাইটোপ্লাজমের জালিকা সৃষ্টি করে নিউক্লিয়াস থেকে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে। এবং এরা কি করে? পরিবহন করে। এরা কি করে? পরিবহন করে। এরা পরিবহন করে এবং এরা কি কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত। এবং পরিবহন করতে গেলে কি একটার সাথে আরেকটা যদি কানেক্টেড না থাকে, একটার সাথে আরেকটা রোড যদি কানেক্টেড না থাকে, তাহলে কি পরিবহন কি করতে পারবে? পারবে তো না। এই কারণে সিস্টার্নিগুলো আন্তঃসংযোগে যুক্ত থাকে, কিন্তু এর সিস্টার্নি আন্তঃসংযোগ লাগে না। কেন লাগে না? কারণ সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত থাকে, এই কারণে। আচ্ছা, রাইবোজোম ও লাইসোজোমের ভিতরে পার্থক্য আমরা দেখি। রাইবোজোম ও লাইসোজোম, রাইবোজোম আর লাইসোজোম। আমরা জানি লাইসোজোম খুবই ফেমাস একটা, দুইজনই ফেমাস। এর মধ্যে লাইসোজোম নিজেরে খেয়ে ফেলে, অটোফ্যাগি করে, তারপরে সুইসাইডাল ব্যাগ বলা হয় এদেরকে। এদের ভিতরে এরা হচ্ছে এনজাইমের ভান্ডার, ঠিক আছে। আর রাইবোজোম হচ্ছে মোস্ট পাওয়ারফুল, মোস্ট এই বিখ্যাত কিসের জন্য? এটা হচ্ছে প্রোটিন তৈরি করে, এই জন্য বিখ্যাত। আচ্ছা, আমরা দেখি রাইবোজোম কিন্তু সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোম কি সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোম সার্বজনীন অঙ্গাণু। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ব্যাকটেরিয়া সব জায়গায় রাইবোজোম পাওয়া যায়। এরা ইউনিট মেমব্রেন তথা একক পর্দা, ঠিক আছে,
দ্বারা আবৃত থাকে না। আমরা আগের যে ভিডিও সেখানে বলে দিচ্ছি যে আমরা পর্দাবিহীন বা যেসব মামারা ঝিল্লিবিহীন তারাই প্রো, এটা বলে দিস না। আমরা বলেছিলাম যে ঝিল্লিবিহীন মামাই সেরা প্রো, ঝিল্লিবিহীন মামাই সেরা প্রো, তাহলে এটা বলছেন। তো সেখানে সে রাতে ছিল হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি? পর্দা নাই, এর কোনো পর্দাবিহীন, এদের কোনো ঝিল্লি বা আবরণ থাকে না। আর লাইসোজোম, আমরা আরেকটা ছন্দ আছে, তা আমরা বলছিলাম যে ঝিল্লিবিহীনটা মনে রাখলে বাদ বাকি সবই ঝিল্লি যুক্ত। তো সেক্ষেত্রে রাইবোজোমের ঝিল্লি আছে, এটা এখন একক নাকি এগুলো পরের বিষয়। কিন্তু ঝিল্লিবদ্ধ আর ঝিল্লিবিহীন এইটাই বেশিরভাগ পরীক্ষা আসে, যে কোনটি ঝিল্লিবিহীন কোনটি ঝিল্লিবদ্ধ। তো ঝিল্লিবিহীনটা মনে রাখতে পারলে ঝিল্লিবদ্ধ যেগুলো থাকবে না ঝিল্লিবিহীনের মধ্যে সেটাই ঝিল্লিবদ্ধ, এই আর কি। তো লাইসোজোম তোর মধ্যে নাই, এই জন্য এখানে ঝিল্লি এখানে যে কি আবৃত থাকে না। আচ্ছা, বলছিলাম যে ইউনিট মেমব্রেন আবৃত থাকে না। আচ্ছা, এটা একটু দেখতে হবে এখানে তো ভুল হচ্ছে কি না। ওয়েট, আচ্ছা ওইখানে একটু ভুল লেখছে, ঠিক আছে, আমরা কারেকশন করে নিই। যে এইখানে যে ইউনিট মেমব্রেন আবৃত থাকে, এটা থাকে না হবে না, এতে এক ইউনিট থাকে, মানে এক স্তর ঝিল্লি বিশিষ্ট রাখি, এক স্তর ঝিল্লি দ্বারা আবৃত, ঠিক আছে। আর এই লাইসোজোম যে আবিষ্কার করেন তার নাম কি? ক্রিশ্চিয়ান দা দুবে। আর আমরা জানি যে প্যালাডে যে সে হচ্ছে রাইবোজোম আবিষ্কার করেন, জর্জ প্যালাডে। তারপরে তুলনামূলক ছোট এইগুলো আকৃতি প্রকৃতি এগুলো লাগবে না, এটা লাগবে। এটা প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রোটিন তৈরি, রাইবোজোম প্রোটিন তৈরি আসলে ডিরেক্টলি রাইবোজোম, ঠিক আছে। এমআরএনএ তৈরি, আরএনএ, এমআরএনএ মানে আরএনএ প্রোটিন এগুলো যা সম্পর্কিত হইলেই মোটামুটি রাইবোজোম। আর এরা কি করে? আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, পরিপাকে সহায়তা করে, ঠিক আছে। আর রাইবোজোমের প্রধান উপাদান, রাসায়নিক উপাদান হচ্ছে আরআরএনএ। প্রধান রাসায়নিক উপাদান হলো আরআরএনএ এবং হিস্টোন প্রোটিন, এবং কে? হিস্টোন প্রোটিন ও আরআরএনএ, ঠিক আছে। এসে আরআরএনএ, এসে হিস্টোন প্রোটিন। আচ্ছা, নিউক্লিয়াস ও নিউক্লিয়াস অনেক সহজ, এখানে এর থেকে অত গুরুত্বপূর্ণ কিছু না। কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যেই থাকে নিউক্লিওলাস, ঠিক আছে। ক্রোমোজোম থাকে না, কারণ আমরা যদি একটা নিউক্লিয়াস আঁকি, এর মধ্যে নিউক্লিয়াস তো মেমব্রেন তো এই আমরা আঁকলাম, আর এর মধ্যে এই একটা জায়গা যেখানে কি থাকে? নিউক্লিওলাস, একটা ঘন জায়গা, এবং এর পাশে এরকম সব সুতার মতো জায়গা থাকে, যেগুলো আমরা ক্রোমোজোম বলি। তো সুতার মতো যে জায়গাগুলো, এগুলো কিসে? এই সুতার মতো জায়গা যেগুলো, এগুলো তো আর নিউক্লিওলাসের মধ্যে না, নিউক্লিওলাসের বাইরে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। এই যেগুলো এগুলো হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোম যে সেই হচ্ছে বংশগতির ধারক ও বাহক, ঠিক আছে। আর নিউক্লিওলাস যে সেখানে যেহেতু ক্রোমোজোম নাই, সেখানে বংশগতির ধারক ও বাহক থাকবে না, জীবের বৈশিষ্ট্য বহন করবে না, কারণ ক্রোমোজোমের মধ্যেই থেকে ডিএনএ, আর ডিএনএ তো বংশগতি ও বৈশিষ্ট্য বহন করে, কিন্তু যেহেতু নিউক্লিওলাসের মধ্যে ডিএনএ মানে ক্রোমোজোম থাকে না, তো সেখানে বংশগতি ও বৈশিষ্ট্য বহন করে না। এরা নিউক্লিয়াসের মধ্যে থাকার পরেও বংশগতি ও বৈশিষ্ট্য বহন করে না। আচ্ছা, আমরা এখন এদিকে আসি যে নিউক্লিয়াস হলো বৃহৎ আকৃতির কোষীয় গঠন আছে, এগুলো লাগবে না। নিউক্লিয়াস এর মধ্যে থাকে ক্ষুদ্রাকৃতির হবে স্বাভাবিক, এগুলো লাগবে না। সাইটোপ্লাজমে অবস্থান করে নিউক্লিয়াস, যদিও সাইটোপ্লাজমেও অঙ্গ না, কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে
এবার প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম হলো কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, সেল মেমব্রেন। এরপরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, এরপরে নিউক্লিয়াস, এগুলো নিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, আর এর ভিতর থেকে যদি আমি মাইনাস করে দিই সেল মেমব্রেন এবং নিউক্লিয়াস, তাহলে আমার পাবো হচ্ছে কি সাইটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়াস দ্বিস্তরী ঝিল্লি আবদ্ধ। ঠিক আছে, দ্বিস্তরী ঝিল্লি আবদ্ধ। আর নিউক্লিয়াস তোর মধ্যে থাকে, ঝিল্লি থাকে না। নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, তো সেজন্য এটা ওই সন্দেহ আসে না, বা ওইখানে কি থাকে না, কোনো ঝিল্লি থাকে না। বাস, মূলত এতে ক্রোমোজোম থাকে না, এতে ক্রোমোজোম অবস্থান করে। এটি সকল কোষের সকল জৈবনিক কার্য বলে নিয়ন্ত্রণ করে। আমরা বলছি নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। আর নিউক্লিওলাসের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে নিউক্লিওলাস কিন্তু নিউক্লিয়াসের মধ্যে বসে থাকেও প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এটি আরএনএ এবং প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করেন কে? রাইবোজোম তো করেই, রাইবোজোম তো প্রধান, এবং এর পাশাপাশি আছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস হলো প্রোটিন তৈরিতে সহায়তা করে, প্রোটিন তৈরিতে সহায়তা করে নিউক্লিওলাস। আর নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াস কি? কোষের মস্তিষ্ক। আর এর আগে বলেছি যে এখানে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে নিউক্লিয়াস। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। ডিএনএ হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে। কিন্তু নিউক্লিওলাসের মধ্যে যেহেতু কি নেই, আমাদের ক্রোমোজোম থাকে না। ক্রোমোজোম না থাকার কারণে এর ভিতরে ডিএনএ নেই। ডিএনএ না থাকার কারণে জীবের বৈশিষ্ট্য বা বংশগতীয় বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বহন এরা করে না। এইখান থেকে পার্থক্য, বেশি পার্থক্য নাই। এরপরে আছে সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম। ভাই এটা একেবারে সহজ বিষয়, যে সাইটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে থাকা তরল, যে থকথকে জেলির মতো যে এনভায়রনমেন্ট ওইটা। ঠিক আছে, আর এই যেটা আছে নিউক্লিওপ্লাজম, এটা আছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। প্লাজম থাকলেই মোটামুটি থকথকে জেলির মতো অবস্থা চিন্তা করে ফেলবেন। ঠিক আছে, ম্যাট্রিক্স বলি না আমরা, যেরকম ওরকম। হ্যাঁ, ধাত্র, বাংলায় ধাত্র বলে। এই যে ধাত্র বলছে ওরা, ধাত্র পদার্থ হিসেবে থাকে, এটাও ধাত্র পদার্থ হিসেবে থাকে। কোনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, কোষের মধ্যে, কোষে আবরণ দ্বারা আবৃত থাকে। এরা নিউক্লিয়াসের আবরণ দ্বারা আবৃত থাকে, ঘন জেলির মতো। এটাও সাধারণ জেলির মতো, এখান থেকে কিছু আসবে না। সাইটোপ্লাজম এটা সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী, এই প্রকৃতকোষী। আর প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী। তাহলে আদিকোষী এবং প্রকৃতকোষী দুই কোষেই আমরা কি পাবো? আমরা এই ধাত্র পাবো, সাইটোপ্লাজম পাবো, সাইটোপ্লাজম পাবো। আর নিউক্লিওপ্লাজম আমরা জানি যে আদিকোষ যেটা, প্রোক্যারিওটিক সেল যেটা, এই প্রোক্যারিওটিক সেল তো কি না, সুগঠিত না। তো সুগঠিত না হলে সেখানে তো নিউক্লিয় বস্তু যেগুলো, সেগুলো তো আর, নিউক্লিয়াস তো সুগঠিত না থাকলে এর ভিতরে নিউক্লিওপ্লাজম পাবো না। এজন্য এটা প্রোক্যারিওটিক সেলে থাকে না, ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আছে হলো এতে কোষীয় অঙ্গাণু ও কোষীয় বস্তু বিদ্যমান থাকে জানি, এবং এতে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, ক্রোমাটিন ইত্যাদি বিদ্যমান থাকে। মানে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে সব এর মধ্যে থাকে। এটা আলাদা কিছু না, এটা যারা বুঝতে পারতেছি। এটি কোষের বিপাক ক্রিয়ার সকল কাঁচামাল সরবরাহ করে। আর এটা হচ্ছে ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে। তো নিউক্লিওপ্লাজম কি করে? ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে, ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে। আর সাইটোপ্লাজম কি করে? যে কোষের মধ্যে কোষীয় বিপাক ক্রিয়ায় যে কাঁচামাল লাগে সেটা সরবরাহ করে। এটা এত ইম্পর্টেন্ট ছিল না। সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার, দুইটা অনেক প্যাচ লেগে যায়, এই জন্য খেয়াল রাখতে হবে। দুইটার মধ্যে সেন্ট্রোজোম যেটা, এটা একটা অঙ্গাণু, সেন্ট্রোজোম একটা অঙ্গাণু। আর সেন্ট্রোমিয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের একটা অংশ।
ক্রোমোজোমের একটা অংশ। ঠিক আছে, দুটো কিন্তু একই না। সেন্ট্রোজোম সেন্ট্রোস্ফিয়ার সেটা যে সেন্ট্রোজোমের যে পরিবেশ সেটাকে সেন্ট্রোস্ফিয়ার বলে, কিন্তু সেন্ট্রোমিয়ার কিন্তু আলাদা। ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার এগুলো ক্রোমোজোমের। আচ্ছা, তো আমরা কীভাবে খেয়াল রাখবো, কী পড়তে হবে? সাইটোপ্লাজমের অঙ্গাণু, এটা হচ্ছে ক্রোমোজোমের অংশ। সেন্ট্রোজোম কি প্রতি কোষে একটি করে থাকে, মাস্ট খেয়াল রাখতে হবে। সেন্ট্রোজোম কিন্তু প্রতি কোষে একটা থাকে। সেন্ট্রোজোম 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 কি থাকে? প্রতি কোষে একটা থাকে। একটা থাকে, প্রতি কোষে একটা থাকে। ঠিক আছে। আর এই যে সেন্ট্রোজোমের ভিতরে যে সেন্ট্রিওল আছে, এ কিন্তু মাকুতন্ত্র গঠনের জন্য যে অ্যাস্টার রে, আমাদের কোষ বিভাজনে যে অ্যাস্টার রে, এটা কিন্তু সেন্ট্রিওলের মাধ্যমে হয়। তারপরে সিলিয়া, ফ্লাজেলা, এগুলো কিন্তু সেন্ট্রিওলের দ্বারাই গঠিত হয়। ঠিক আছে, মাকুতন্ত্র গঠন করে। ঠিক আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে অনুপস্থিত। সেন্ট্রিওল উদ্ভিদ কোষে অনুপস্থিত। সেন্ট্রিওল অনেকটা বলা যায় যে প্রাণী কোষের জন্যই এটা স্বতন্ত্র। হ্যাঁ, তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে অনুপস্থিতকে সেন্ট্রিওল। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সেন্ট্রিওল অনুপস্থিত। এমনকি আমাদের যেই নিউরনে কিন্তু সেন্ট্রিওল থাকে না। নিউরনে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। কারণ সেন্ট্রিওল থাকলে বৃদ্ধি হয়, বিভাজন হয়, কিন্তু নিউরন তো আর বিভাজিত হয় না। ঠিক আছে, স্নায়ুতন্ত্র তো, সেই জন্য আমরা বলি যে কি, নিউরনে সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, তাহলে প্রতি কোষে একটি থাকে। রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন। তাহলে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের রাসায়নিক উপাদান হলো প্রোটিন। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের রাসায়নিক উপাদান হলো প্রোটিন। আর সেন্ট্রোস্ফিয়ার যেটা, সেটা হলো ক্রোমোজোমের অংশ। প্রতি ক্রোমোজোমে একটি বা একাধিক থাকে। এতে কোনো সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওল থাকে না, কারণ সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার হলো সেন্ট্রোজোমের অংশ। সকল উদ্ভিদ ও প্রাণী কোষে ক্রোমোজোম থাকে। কারণ কি? কারণ হচ্ছে ক্রোমোজোমে ডিএনএ থাকে। ডিএনএ হচ্ছে বংশগতীয় বস্তু বহন করে। সে কারণে সকল জীবে সকল জীবে ক্রোমোজোম থাকবে। এর রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন হলো সেন্ট্রোজোম বা ক্রোমোজোমের অংশ। এরা কোষ বিভাজনের সময় মাকুতন্ত্রের সাথে যুক্ত হয়। এরা যে মাকুতন্ত্র গঠন করে, অর্থাৎ সেন্ট্রিওল যে মাকুতন্ত্র গঠন করে, এই মাকুতন্ত্রের সেন্ট্রিওল গঠন করে, কিন্তু এই মাকুতন্ত্রে যুক্ত হয় সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। মাকুতন্ত্রে যুক্ত হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোজোম ও ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। এর আগেটা ছিল যে সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য। আর এটা হচ্ছে সেন্ট্রোজোম ও ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। সেন্ট্রোজোম তো আগে পড়া আছে, কিন্তু ক্রোমোমিয়ার যেটা, সেটা কি? সেটা হলো ক্রোমোজোমের মধ্যে যে ঘন জায়গা থাকে, যেখানে ক্রোমাটিন তন্তু বেশি পেঁচানো থাকে, সেটাকে আমরা বলি ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার হলো ক্রোমোজোমে বিদ্যমান ঘনিষ্ঠভাবে পেঁচানো ক্রোমাটিন তন্তু, সেটা হচ্ছে ক্রোমোমিয়ার। আর সেন্ট্রোজোম ক্রোমোজোমের একটি একক গঠন, যেখানে ক্রোমাটিড যুক্ত হয়। সেন্ট্রোজোম হচ্ছে আচ্ছা, সেন্ট্রোজোম ক্রোমোজোমের মধ্যভাগে বা প্রান্ত